আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের বাধা চিহ্নিত করে নিরপেক্ষ নির্বাচনের স্থায়ী ব্যবস্থা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। বিতর্কের সীমা ছাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা নিশ্চিতে প্রধান উপদেষ্টার কমিশন গঠনের প্রস্তাব আশার আলো দেখাচ্ছে তাদের। কমিশনের দায়িত্বপ্রাপ্তদের উপর ভরসা রয়েছে বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচন হয় 2008 সালে। আওয়ামী লীগ সরকার গঠনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অভিপ্রায় নিয়ে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা। সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মাঠে আন্দোলন করলেও শেষ অবধি হালে পানি পায়নি বিএনপি। দাবি আদায় না হওয়ায় 2014 সালের নির্বাচনেই অংশ নেয়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। বন্ধ হয় অংশগ্রহণমূলক নির্বাচনের পথ। আর সেই থেকেই বিতর্কের শুরু। 2018 কিংবা 24-এ একতরফা নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয় পুরো নির্বাচনী ব্যবস্থা। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সংস্কারের জন্য নির্বাচন কমিশন সহ 6টি কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরেন। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাধা চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ বের করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আউটগোয়িং সরকারি ক্ষমতায় থাকে নির্বাচনের সময়, কিন্তু আইন দ্বারা তাদের হাত বেঁধে ফেলা হয়, তাদের নখ কেটে ফেলা হয়, অর্থাৎ তাদেরকে ক্ষমতাহীন করে ফেলা হয়, এবং তখন ইলেকশন কমিশন ডিফ্যাক্টো সরকারের ভূমিকা অবতীর্ণ হয় এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করে। সো এইভাবেও ইলেকশন করা সম্ভব, ভালো ইলেকশন করা সম্ভব। যেহেতু নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন মূলত নির্ভর করে স্থানীয় প্রশাসনের উপরে, অর্থাৎ ডিসি, এসপি, পুলিশ যারা আছে তাদের উপর নির্ভর করে। কেন নির্বাচন কমিশন তাদেরকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারে না? সমস্যাটা কোথায়? সো এই জিনিসগুলোকে আসলে চিহ্নিত করতে হবে, যাতে করে ভবিষ্যতে যেই ক্ষমতা থাকুক এই যে নির্বাচনী যে প্রশাসন যন্ত্র তাদের উপরে নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার একটা মেকানিজম আইন এবং প্রাতিষ্ঠানিক যেভাবে বলে না কেন এটা প্রতিষ্ঠা করতে হবে। কমিশনের দায়িত্ব যাদের কাঁধে দেয়া হয়েছে তাদের উপর আস্থা রাখা যায় বলে মনে করেন নির্বাচনী বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম। কমিশন তৈরি করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করাটাই শেষ কাজ না। মূল কাজটা হচ্ছে যে কমিশনের যে পরামর্শগুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ফলে এই পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বর্তমান সরকারকে দেখছি যে তার আগ্রহ আছে, এবং আমরা আশা করছি যে তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা বাস্তবায়ন করবেন। যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আপনি একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যেতে পারে। প্রতিনিধিত্বমূলক, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম হবেন বলে আমি আশা করছি। প্রশাসন, নাগরিক সমাজ, রাজনৈতিক দল, নাগরিকরা এদের সকলের সহযোগিতা যদি থাকে তাহলে আমরা আশা করা যায় যে একটা নিরপেক্ষ নির্বাচন করা কঠিন কাজ না। নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল আলিম মনে করেন নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচনের সাথে জড়িত দেশের গণতন্ত্র। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। পক্ষান্তরে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো সেগুলো সবগুলো নিয়েই বিতর্ক আছে, এবং কোনোটা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আপনি যদি একটা ভালো নির্বাচন করতে যান তাহলে নির্বাচন কমিশন একা পারবে না। তার জন্যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, এদের নিরপেক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনি তাদেরকে যদি নিউট্রাল করতে না পারেন তাহলে কোনোদিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কোনো সরকারই যেন নির্বাচনকে আর প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই দুই বিশেষজ্ঞ। কোন পদক্ষেপগুলো নিতে পারে? মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দরিদ্র পরিবারে হাল ধরতে ঢাকায় এসে পোশাক শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিল ঝালকাঠির হাইলাকাঠি গ্রামের দুই বন্ধু রুবেল ও হাবিব। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে নামে রাজপথে, কিন্তু সরকার পতনের দিন বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রুবেলের। এদিকে আহত হাবিবের চিকিৎসা চলছে টানাপোড়েনে।
ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বাড়ির পাশের কবরে চিরনিদ্রায় শায়িত রুবেল হোসেন, আরেক বন্ধু হাবিবুর রহমান বিছানাবন্দি। এমন নিয়তি মেনে নিতে পারছে না দুই পরিবারের কেউই। রুবেলের পরিবার জানায়, 3 ভাই ও 2 বোনের মধ্যে সে ছিল সবার ছোট। অষ্টম শ্রেণীর পর অভাব অনটনে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। এরপর সংসারের হাল ধরতে 3 বছর আগে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ শুরু করে। তার আয় দিয়েই চলত পরিবারের খরচ। কিন্তু গত 5 আগস্ট আশুলিয়ায় বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। কেউ নাই, সংসার চলবে কি বইলে মগো, কি বইলে চলবে সংসার? হ্যাঁ কর, মোর তো কেউ নাই, ওই গোলাই কামাই খায়। মারা গেছে গুলিতে, এই আর আমি বিচার চাই। সেদিনের মিছিলে 2 বন্ধু একসঙ্গেই ছিল। গুলি লেগেছিল হাবিবের শরীরেও। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সুস্থতার অপেক্ষায় দিন কাটাচ্ছে হাবিব। তবে তার চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। আমি তো এখন আর চাকরি করতে পারবো না কি জানি না, তাই আমার সহযোগিতা করে সরকার যেন আমার পাশে থাকে, আমি এটাই চাই। আমরা লালন পালন করতেছি, এখন ও অসুস্থ আছে, একটু সাহায্য হলে ভালো হয়। রুবেল ও হাবিবের পরিবারের পাশে দাঁড়াবে বিত্তবানরা, মিলবে সরকারি সহায়তা, এমন প্রত্যাশা তাদের। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা। সব খরচ বহন করছে সরকার। সে বিষয়ে জানাতে BSMMEU থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, আহতদের চিকিৎসা কেমন চলছে, এ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি এই ছাত্র জনতা এই জুলাই আগস্টে নিহত হয়েছেন এবং সেটি নিয়ে কিন্তু এখনও তদন্ত চলছে এবং হাজারো ছাত্র জনতা কিন্তু এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা আছি পিজি হাসপাতালে, এখানে চিকিৎসা নিচ্ছেন যেই ছাত্র, সে ঠিক 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার চিকিৎসা জটিলতার কারণে প্রথমেই সরোয়ার্দী হাসপাতালে ছিলেন প্রায় 1 মাস এবং সেখান থেকেই কিন্তু তাকে এই পিজি হাসপাতালে 1 মাস যাবৎ এখানে এখন চিকিৎসা নিচ্ছেন। আমরা একটু কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই রিয়েল, যার নাম, সে আসলে চিকিৎসার ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়েছে কিনা বা এখনো পর্যন্ত সে কি অবস্থায় আছে তার বিষয়টা একটু জানবো তার কাছ থেকে। রিয়েল, আমাদেরকে বলবা যে এখন কি অবস্থা, তোমার চিকিৎসায় কোনো সমস্যা হয়েছে কিনা বা সবশেষ তুমি কি অবস্থায় আছো আমাদেরকে একটু বলবা। আমার অবস্থা ভালো না, যেমন তেমনই। পায়ের ব্যথা অনেক, পায়ের ব্যথা আগে এখন একটু কমছে পায়ের ব্যথা, কিন্তু পাও লড়াইলে অনেক ব্যথা করে। বলছে তো পাসপোর্ট হয়েছে, ভিসাও আসছে, বলছে থাইল্যান্ড, ব্যাংকক নিয়ে যাবে। ফাতিমা, শুনছিলেন যে তার চিকিৎসার জন্য তার ঠিক পেটের ঠিক বাম দিকেই তার গুলিটি লাগে এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখছি যে তার 2টি পাই কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে তার শারীরিক অবস্থা একদমই খুবই নাজুক। এই অবস্থায় তার গতকালকেই তার ভিসা হয়েছে, তাকে এখন থাইল্যান্ডে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফাতিমা আপনাকে, যে কিছুক্ষণ আগেই গতকাল রাতেই নিউরোসায়েন্স হাসপাতালে একজন মারা গিয়েছেন, যিনি 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেও 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিল, মিঠু, তার বাড়ি লক্ষ্মীপুরে। তাকে আজকে ঠিক জুমার পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানেই তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এবং আরেকজন যিনি আছেন রাজশাহীতে, এরকম একজনের খবর আমরা পেয়েছি, তারও একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে এবং আরেকটি চোখও দৃষ্টিশক্তি কমে এসেছে, এরকম খবরও আমরা পেয়েছি। এরকম কিন্তু হাজারো ছাত্র জনতা এখনও বিভিন্ন দেশের বিভিন্ন হাসপাতালে আছেন এবং তাদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে জোরালোভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের তালিকা করা হচ্ছে সেই তালিকায় যারা অন্তর্ভুক্ত হচ্ছেন, ছাত্ররা সমন্বয় করে সেই তালিকা সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে দিচ্ছেন এবং তারা সেখান থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে পিজি হাসপাতাল থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ।
এদিকে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বিষয়ে তদন্ত শুরু করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। আগামীকাল শনিবার থেকেই তারা কাজ শুরু করবে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটি কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার। জাতিসংঘ দলটি একটি টেকনিক্যাল ফরেনসিক টিম ও আইনি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ থাকবে তাদের দলে। বাংলাদেশে যেহেতু এই ঘটনা প্রথম, তাই সতর্কতার সঙ্গে কাজ করবে তারা। আন্দোলন চলাকালীন সময়ে ৮ শতাধিক ব্যক্তি নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। আইন শৃঙ্খলা ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুকেও গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছে। ঝিনাইদহ ১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর বাস স্ট্যান্ড এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত এই সংসদ সদস্য। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জনজীবন। দিনরাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি, শিক্ষাসহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। এদিকে পাবনা অত্যাধিক লোডশেডিং এর কারণে ব্যবসা ও শিল্প কারখানা উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজ ও পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যে সৈয়দা সামেদ আমানের রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা। এর সঙ্গে যোগ হয়েছে ভ্যাপসা গরম, দুয়ে মিলে অতিষ্ঠ স্থানীয়রা। কৃষি ও কাঁচা পণ্য সহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় পড়েছে বিরূপ প্রভাব। খুব ভালো না, লাজুক অবস্থা। ১ ঘন্টা থাকলে ১০০ ঘন্টা থাকে না। আমাদের ফ্রিজের সব মাল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দোকানদারি করতে পারতেছি না। এই বাচ্চাকে নিয়ে বের হয়েছি রাস্তায়, খুব বাচ্চা কষ্ট পাচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না। কাজকর্ম তো একদম হচ্ছে না, অনেক কাজ লেন ধরে পড়ে আছে, মাল ডেলিভারি দিতে পারতেছে না, লেবার বিল দিতে পারতেছে না কারেন্টের জন্য। পড়াশোনা, খাওয়া দাওয়া, মানুষের ঝামেলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ক্লাস পড়া হচ্ছে, কমপ্লিট করতে পারতেছে না। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। বড়পুকুরিয়া এখানে যে 3টা জেনারেশন 3টাই বসে গেছে, এটা চালু হইলে আমরা একটু ভালো পাবো। এদিকে পাবনায় প্রতিদিন ১২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮১ মেগাওয়াট। বিদ্যুতের ব্যাপক ঘাটতি থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। লাগামহীন লোডশেডিং এ জেলায় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। ৮ থেকে ৯ ঘন্টা কারেন্ট পাই, আর বাদ বাকি সময় খাওয়ার পর লেখাপড়া, চলাফেরা আমাদের গ্রামের মানুষের সবচাইতে বেশি কষ্ট হয়েছে। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, চরম ভোগান্তিতে আছে মানুষ। আমরা তো কোনো কাজ করতে পারতেছি না, কারেন্টের জন্য আমরা চরম বিপদে আছি। এই সমস্যা থেকে উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভুক্তভোগীরা। এই কারেন্ট না নিয়ে আপনারা একটু দেখেন, আমরা খুব কষ্টে আছি। বিদ্যুতের ব্যাপারে জোর প্রচেষ্টা চালান, যাতে করে জনগণ এবং ব্যবসায়িকরা হয়রানি না হয়, দোকান যেন ভালোভাবে চলে। অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এদিকে ৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট চালুর পর সেখান থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে গেল ৯ আগস্ট ওয়েল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সর্বশেষ তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। আর আগে থেকেই ২টি ইউনিট বন্ধ ছিল। এদিকে তীব্র গরমের মধ্যে সারা দেশে লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে কমে গেছে কলকারখানার উৎপাদন। দর্শক, বিদ্যুৎ পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। আনিস, জানাবেন যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি সচল করতে কি উদ্যোগ দেখছেন, আর সে সঙ্গে যুক্ত করবেন যে ব্যবসা বাণিজ্য জনজীবনে এর কি প্রভাব পড়েছে।
ফাতিমা, আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর নেস্কো 2-এ। আপনি বড় প্রক্রিয়ার কথা জানতে চেয়েছেন। গতকাল রাত 8:30টার দিকে 7 দিন আগে থেকে কার্যক্রম চালু করা 1 নম্বর ইউনিটটি কালকে রাত 8:30টা থেকে উৎপাদনে যায়। উৎপাদন ছিল আপনার প্রথম পর্যায়ে 5 মেগাওয়াট। সেটি কিন্তু তারা দ্রুতই জাতীয় গ্রিডে সরাসরি প্রেরণ করে এবং তারপরে কিন্তু রাত 9টার দিকে কিন্তু বিদ্যুতের উৎপাদনের পরিমাণ রাতের মধ্যে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সরাসরি জাতীয় গ্রিডে আমরা স্থানান্তর করতে জাতীয় গ্রিডে আমরা প্রেরণ করতে পারবো। আসলে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বড় প্রক্রিয়া তাপ 3 দিনের বন্ধ থাকা তাপ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পুনরায় চালু হচ্ছে এবং আরো একটা ইউনিট যেটি 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন ছিল সেটি নিচ্ছি। এটা কিন্তু তারা যন্ত্রাংশ আনতে পাঠিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই এটি উৎপাদনে করতে সক্ষম হবে। যদি এরকম কি হয় তাহলে আমরা আশা করতেছি যে সেখান থেকে আমরা প্রায় 300 মেগাওয়াটের কাছাকাছি আমরা বিদ্যুৎ পাবো। এদিকে কিন্তু ধন্যবাদ। কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝাই এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। রাতে ঝিলংঝার দক্ষিণ দিককুলে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় রাত 2টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজান নামের একজনের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধোয়া নাথি উগা বউ ফুয়া মেরি তলে ঠ্যাং বরাবর আড়ু গেল ঠিক হইল ঠানিয়ার মেশিন লাগিয়ে। গত 1 দশকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 142 জনের। আহত হন কয়েকশো শ্রমিক। দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO শিপইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ড করার শর্ত দেয়। কিন্তু পরিবেশ বান্ধব গ্রিন ইয়ার্ড তকমা পাওয়া এসএন কর্পোরেশনে গত 15 বছরে প্রাণ গেছে 12 শ্রমিকের। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকে এসব দুর্ঘটনার কারণ বলছে শ্রমিকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সান্থী। দিন দিন বেড়েই চলেছে জাহাজ ভাঙা শ্রমিকদের মৃত্যুর হার। গত 1 দশকে এর সংখ্যা দাঁড়িয়েছে 142 জনে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরও থামছে না মৃত্যুর মিছিল। বিশেষজ্ঞরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য বহুপক্ষীয় গাফিলতিকে দায়ী করলেও তা মানতে নারাজ মালিকপক্ষ। দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO শিপইয়ার্ডগুলোকে পরিবেশ বান্ধব করার নির্দেশনা দিলেও গ্রিন ইয়ার্ড তকমা পাওয়া এসএন কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডেই গত 15 বছরে 13টি দুর্ঘটনায় প্রাণ গেছে 12 শ্রমিকের। সবশেষ গত 7 নভেম্বর শিপইয়ার্ডটিতে অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে 12 জন আহত ও 2 জন নিহত হন। দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তথ্য সংগ্রহে কাউকে ইয়ার্ডের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবারই দুর্ঘটনার পর নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও এর প্রতিবেদন প্রকাশ পায় না কখনোই। আসলে সেফটি বলতে কিছু নেই। যদি আজকে সেফটি এসএন কর্পোরেশনের মতো এরকম দুর্ঘটনা ঘটতো না। দেখা যায় চিকিৎসার অভাবে অনেকজন পঙ্গু হয়ে যায়, চিকিৎসার অভাবে মেডিকেল যেহেতু দূরে, এখান থেকে নিতে নিতে অনেকজন মারাও যায়। দুর্ঘটনা হলেও তারা পাশে থাকে না। দুর্ঘটনা যদি হয় তো দোষ আমাদেরই হয়। প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে প্রতিদিনই কোনো না কোনো শিপইয়ার্ডে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নিয়োগপত্র না দেওয়া সহ সুযোগ সুবিধা না পাওয়ারও অভিযোগ আছে শ্রমিকদের। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলিতে যথাযথ নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। আজ ওখানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত নাই। যদি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুর্ঘটনা লাঘবে ট্রেড ইউনিয়নের ভূমিকা থাকতো। অস্থায়ী ভিত্তিতে ঠিকাদারদের অধীনে কাজ করা শ্রমিকরা তাই দুর্ঘটনার শিকার হলে এর কোনো দায়ী নিচ্ছে না মালিকপক্ষ। আসলে দুর্ঘটনা আনসারিক নয়টা হয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না। তো আমরা এখন খুব অ্যালার্ট হয়ে যাচ্ছি এখন। আর এখানে অত্যাধুনিক হয়ে যাচ্ছে আগামী 26শে জুন 2025-এর পর পর্যন্ত, কারণ নর্মালি আর থাকতে পারবো, সব গিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিক বান্ধব শিপইয়ার্ড গড়ে তুলতে সরকারের নজরদারি ও সহায়তা চান ভুক্তভোগীরা।
নুসরাত জাহান সিনথি, RTV। বাজারে এখনো সব পণ্যের স্বস্তি ফেরেনি। অকারণেই বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। কোনোভাবেই কমছে না ব্রয়লার মুরগির দাম, সে সঙ্গে চড়া ডিমের দামও। বিভিন্ন বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি করা হচ্ছে 155 থেকে 160 টাকা ও সাদা ডিম 155 টাকা। তবে পেঁয়াজ ও আলুর দাম আগের তুলনায় কমেছে। 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 110 থেকে 115 টাকা কেজিতে, আর 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। অপরিবর্তিত রয়েছে সব ধরনের চালের দাম। ভোক্তারা বলছে, সরকার পতনের পর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারকে জোরালো উদ্যোগ নিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বাজারে এই সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফাতিমা, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরপর কিন্তু আমরা দেখতে পাই যে বাজারে কিন্তু হুট করে অনেক পণ্যের দাম কমে গিয়েছিল। বিশেষ করে সবজির বাজারে আমি রয়েছি, সবজির কিন্তু 50 টাকার নিচে চলে এসেছিল বেশিরভাগ সবজি। তবে এর মাঝখানে কিন্তু দাম কিন্তু প্রায় 100 টাকা ছুঁই ছুঁই হয়েছিল। এখন আবার কিছুটা কমেছে সবজির সরবরাহ বাড়ার কারণে। আমি একটু জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। ভাইয়া, আপনি একটু বলবেন যে এই সপ্তাহে আসলে কোন সবজির দাম কি পরিমাণ বাড়লো বা কমলো? এই সপ্তাহে সব সবজির দামই অনেক কমছে, কেজি 20 টাকা 30 টাকা কমছে। আপনার যেমন গত সপ্তাহ ছিল সিম ছিল 200 টাকা 220 টাকা কেজি, এই সপ্তাহ 150 টাকা 140 টাকা আছে। পটল ছিল 40-50 টাকা 30 টাকা কেজি আছে। ভেন্ডিয়া ছিল 50 টাকা, এই সপ্তাহ 30 টাকা কেজি। দুন্দুল আছে 40 টাকা কেজি। মোটামুটি সব মালের দাম হবে। মূলা ছিল 50 টাকা কেজি, এই সপ্তাহ 30 টাকা কেজি আছে। আবার কচুরমুখী আছে 60 টাকা, টমেটো ছিল 140 টাকা, এই সপ্তাহ আছে 100 টাকা কেজি। পেঁপে আছে 30 টাকা 25 টাকা কেজি, গাজর আছে 150 টাকা, করলা উস্তা দুটোটাই আছে 50 টাকা। গড়ে কি পরিমাণ কমেছে? গড়ে এভারেজ 30 টাকা এরকম কেজিতে। অর্থাৎ সবজির বাজারে কিন্তু কিছুটা অস্বস্তি থাকলেও এখন আবার স্বস্তি পেতে শুরু করেছে। এদিকে যদি বলি পেঁয়াজ এবং আলুর দাম, এটির দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছিল। আপনি জানেন যে পেঁয়াজ কিন্তু এই সিজনে অন্যান্য সময় 60 থেকে 70 টাকা বা আরও কমের দামে থাকে, সেটি কিন্তু এখন কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা কেজি ধরে, যদিও এটি আরও এক সপ্তাহ আগের চেয়ে আরও 10 টাকার মতো কমেছে। এবং আপনার আলুর দামও কিন্তু 5 টাকা কমে এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। এদিকে মাছের দাম যদি বলি, মাছের দাম কিন্তু দেশি মাছের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে ইলিশের দাম কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি দরে। তবে এদিকে কিন্তু আপনার মাংসের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। 100 টাকা কমে কিন্তু খাসির মাংস এই সপ্তাহে বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে, এবং 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে কিন্তু গরুর মাংসের দাম। এই সপ্তাহে বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকা কেজির মধ্যে। মশলার দাম কমেছে বেশ খানিকটা। বিশেষ করে জিরার দাম কিন্তু প্রায় 100, জিরা এবং এলাচের দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। এই সপ্তাহে জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজির মধ্যে, এবং এলাচ বিক্রি হচ্ছে 3500 টাকা কেজির মধ্যে। এছাড়া ডিমের দাম কিন্তু কিছুটা বাড়তি বলা যেতে পারে। গত কয়েকদিন মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমের দাম 5 থেকে 10 টাকা বেড়ে এই সপ্তাহে কিন্তু ডজন প্রতি বাদামি ডিম বিক্রি হচ্ছে 155 টাকায়, এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, 150 টাকা ডজনে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে এই সপ্তাহে বাজার দরের হালচাল। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার বিভিন্ন গ্রামীণ সড়ক। এই অবস্থায় স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন ব্রাহ্মণপাড়ার গোপালনগর গ্রামের একদল যুবক। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে এলাকার বিত্তবানরা। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন জুবের আসিন। গেল মাসে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা জেলার গোমতী, ঘুঙ্গুর ও সালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি উপজেলা। পানির তীব্র স্রোতে ভেঙে গেছে জেলার কাঁচাপাকা অনেক সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। এবার এসব ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের যুব সমাজ। গেল এক সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে কাজ করে যাচ্ছেন তারা। আমরা ব্রাহ্মণপাড়া থানার মধ্যে যে ত্রাণের আশ্রয় কেন্দ্রের মধ্যে খাবার বিতরণে আমরা ব্রাহ্মণপাড়া থানা ইতিহাস গঠন করছি। গোপালনগর জাগ্রত সেবা সংঘের উদ্যোগে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা অলরেডি আমরা সংস্কার করে আসছি। আমাদের গ্রামের স্থানীয় যারা আছে, প্রবাসী যারা আছে,
এটা আমরা নিজস্বভাবে একটা কালেকশন করি, ওই বন্যাতদের জন্য প্রথমে শুরু করছিলাম। আরও 2.5 লাখ 3 লাখ টাকার মতো ছিল, এটা দিয়ে কাজ শুরু করছি। আল্লাহর মধ্যে সবাই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। মেরামতের পর সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহন চলাচল, এতে খুশি গাড়ি চালক ও স্থানীয়রা। যে আমার ভাইয়েরা যে এখন যে উদ্যোগটা নিয়ে আমাদেরকে যে রাস্তাটা মেরামত করে করে দিয়েছিল, তা আমাদের চলাচল করতে অনেক সুবিধা হচ্ছে। আমরা আজ 15 দিন ধরে গাড়ির বইটা চালাইতে পারতাছি না, অনিতানা বান্দার পরে আমরা মোটামুটি চালাইতে পারি। আমরা সবাই মিলে যদি এইভাবে কাজ করতে পারি, আসলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। যুব সমাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছে এলাকার বিত্তবানরা। এই যে রাস্তায় যে অবস্থা ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন, এখন আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে রাস্তা একবারে ক্লিন হয়েছে, চলাচলের ব্যবস্থা সুন্দর। বন্যার যে স্থান বিতরণ করছে তারা, আমরা দেখছি যে কত কষ্ট যে ছেলেবেলে করছে। গোপালনগরে যুব সমাজের উদ্যোগে যে কাজগুলা তদারকি করতেছে এবং তারা যে সহযোগিতাটা করতেছে, এটা আমাদের শুধু গোপালনগরের বাসী না, সারা বাংলাদেশ একটা মডেল হিসেবে থাকা দরকার। এই পাশাপাশি টিউনু সাহেবকে আমি বলতেছি, উনিও যেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে এ কাজে তদারকি করে। দেশের প্রতিটি সমস্যা চিহ্নিত করে এভাবে যুব সমাজ এগিয়ে আসলে সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রাজিন, RTV। আন্তর্জাতিক সংবাদ। জাতিগত সহিংসতা ও বিক্ষোভের জেরে ভারতের মণিপুরে এখনও কাটেনি আতঙ্ক, বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 3 দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও এখনও বন্ধ রয়েছে মোবাইল ডাটা, জারি রয়েছে কারফিউ। সংবাদ মাধ্যম NDTV এই তথ্য জানিয়েছে। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে 2 সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। নতুন এই সংঘাতে অন্তত 11 জন প্রাণ হারিয়েছে। এবারই প্রথম জাতিগত সহিংসতায় ড্রোন ও রকেট হামলায় কেঁপে উঠেছে ভারত। সহিংসতা থামানোর দাবি নিয়ে পথে নামে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভও রূপ নেয় সহিংসতায়। আন্দোলনের মুখে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন, কিন্তু কেউ কেউ বিচার চান না, ক্ষমতার চেয়ার চান বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে 2 ঘন্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠক হয়নি। পরে নবান্ন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। সকালের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।